শাওন বুথ এফএম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি শাওন। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা চাই প্রতিনিয়ত মানুষের জীবনে কোন ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করার এবং এরই মাঝে আপনাদের সবার ভালোবাসায় প্রতিনিয়ত ঘটনাগুলো নিয়ে ফিরে আসি এই ইউটিউব চ্যানেলে। এবং আমাদের এপিসোড যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। রোজ রাতে একটি কালো বিড়াল এসে আমার বিছানার পাশে শুয়ে থাকে। মাঝে মধ্যে দেখতে পাই সেটির চোখে আগুন জ্বলছে। ও কোনো বিড়াল নয়, ও একটি অশুভ আত্মা যে কিনা আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। এ কেমন আত্মা যে কিনা সবাইকে মারতে চায়? আমি জানি না এ কেমন আত্মা যে আমার রোজ পিছনে দাওয়া করে আমাকে মারতে চায়। তোমার কিছুই হবে না, তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও। বয়ের আরেক নাম ভূত এফএম ও শাওন। ভোলাকুর 3 রাস্তার মোড়ে সেই তেঁতুল গাছের নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম 4 জন। আমি, রাশেদ, রকি, হাসান। কাজ শেষ করে সেই রাস্তার দিকে আসার কথা। আমরা আগে থেকে একটু ভয় পেয়েছিলাম। অবশ্য এই রাস্তা নাকি খারাপ। লোকের মুখে শোনা যায় সে তেঁতুল গাছটি নাকি কাউকে কাটতে পারে না। তেঁতুল গাছে আঘাত করলে সেই গাছ থেকে অবিরাম রক্ত পড়তে থাকে এবং লোকমুখে তেঁতুল গাছে আঘাত করে তার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয়ে যায়। সেই বয়ে তেঁতুল গাছটি কাটার জন্য সাহস হয়নি কারো। এরকম অনেক ঘটনা নাকি আগেও ঘটেছে। সেই জন্য আমার একটু ভয় পেয়েছিলাম, কারণ একটু পরেই তেঁতুল গাছের নিচ দিয়ে যেতে হবে আমাদের। এছাড়া আর কোনো রাস্তা নেই যে আমরা সেখান দিয়ে যেতে পারবো। আমরা যখন তেঁতুল গাছের নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন রাত্রি 2:50 কিংবা এর চেয়ে আরও বেশি হতে পারে। প্রথমে ততটা ভয় পাইনি। আমরা যখনই এগোতে লাগলাম তখনই তেঁতুল গাছটি আমাদের কাছাকাছি আসতে যাচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন একটা ঠান্ডা শিহরণে জেগে উঠল। অনুভূতিটা হয়তো আমি বুঝতে পারছি না, তবে এতটুকু বলতে পারি ধীরে ধীরে শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিল আমাদের। ভাবলাম বনের বাঘে খায় না তো মনের বাঘে খায়, হয়তো এরকম কিছুই আমরা ভাবিনি। ভূত পেট বলতে কিছুই হয় না এইটা বলে আমি বাকি 3 জনের সান্ত্বনা দিচ্ছি, কেননা এছাড়া আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু হাসান আমাদের সবার মাঝে বয়সে অনেক ছোট, ওর দিকে তাকিয়ে বুঝলাম খুব ভয় পেয়ে আছে। আমার হাতটা এত জোরে দূরে ছিল যে মনে হতে লাগলো কিছুক্ষণ পর সে নিজে আমার হাতের রক্ত চলাচল বন্ধ করে দিবে। একটা ভারী বস্তু তোলার মতন মানুষ যতটা শক্তি ব্যয় করে ততটা শক্তি দিয়ে হাসান আমার হাত চেপে ধরেছে ভয়ে। আমি ওকে কিছু বলিনি, সাহস দেওয়ার জন্য হাতটা আরও এগিয়ে দিলাম। আমরা এখন তেঁতুল গাছটার নিচে চলে আসছি। আগে বলে রাখা ভালো, রাস্তাটির মাঝখানের গাছটিতে অবস্থিত। আমরা কাঁচা রাস্তা, মাটির রাস্তা দিয়ে আসছি, পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে যাচ্ছি। 3 রাস্তার মাঝ বরাবর থেকে উত্তর দিকে একটা রাস্তা আছে। উত্তর দিক থেকে পূর্বর দিকে যেতে হয়। আমরা যে রাস্তা দিয়ে বাহির হচ্ছি এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকের রাস্তা। এই 3 রাস্তার মাঝখানের গাছটি অবস্থিত। আমরা যে কাঁচা রাস্তা দিয়ে আসছি তখন যদি কোনো মানুষ কিংবা পশু পাখি যাই হোক না কেন আশেপাশে থাকলে আমরা স্পষ্ট দেখতে পেতাম, কারণ যে রাস্তা দিয়ে আসছি আমরা সে রাস্তার দুপাশে ছিল 2টি বিল। বিলের মধ্যে তখন প্রচুর পরিমাণে পানি জমা ছিল। সেখানে কোনোভাবেই কারো অবস্থান করার জায়গা নেই। আর আমাদের সামনে কোনো মানুষ থাকলে আমরা অবশ্যই তাদের দেখব।
সেই হিসাবে আমি শিওর হয়ে বলতে পারি আমাদের আশেপাশে কেউ ছিল না। আর তখন তো আমি কাউকেই দেখতে পেলাম না। মনে মনে ভয় পাচ্ছি টিকু, কিন্তু ততটাও না। আমার হাতে একটা সিগারেট ধরানো আছে। সিগারেট থাকলে নাকি জিন বা অশরী কোনো কিছুই কাছে আসতে পারে না। সেই জন্য আগে থেকেই সিগারেট নিয়ে নিয়েছিলাম। অনেকটা ভয়ের চাপ পার করার কোনো রকম 3 রাস্তার মাঝখানে উঠলাম। আগে থেকেই বলেছিলাম যে আমরা সেখানে কাউকেই দেখিনি। কেউ থাকলে আমরা দেখতে পেতাম। এরপর 3 রাস্তার মাঝখান থেকে সামনে 25 থেকে 30 হাত চলে গেছি। এমন সময় পিছন থেকে কেউ গম্ভীর সুরে বলে উঠল, কোথায় যাস, দাঁড়া। আমি আওয়াজটা শুনেই থমকে গেলাম। নিজের দুটি পা যেন রক্তে শূন্য হয়ে গেছে, হাঁটার শক্তি পাচ্ছি না। তবে অবাক হয়ে গেছি এই কারণে যে সামনের দিকে তাকিয়ে পিছনের দিকে তাকালাম না। সাহস নেওয়ার জন্য ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। যদিও কেউ সত্যি সত্যি ডাকতো, তবে এদের মধ্যে কেউই হতো পিছন থেকে তাকিয়ে দেখতো। আমি ভুল শুনেছি ভেবে পিছনে তাকালাম না, সোজা হাঁটতে লাগলাম। আবার যখন সেই গম্ভীর সুরে আওয়াজ ভেসে আসলো, রিয়াজ দাঁড়া, তখন আমি কি বলবো, আমার শরীর সমস্ত রুম দাঁড়িয়ে গেছে। চুলের মাঝখান দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে বয়ে, আমার হাত পা অবশ হয়ে গেছে। কিন্তু কেউ পিছনে তাকানোর আগেই আমি পিছন দিকে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি কখনো মোটেও প্রস্তুত ছিলাম না। আমার জীবনের প্রথম আমি এরকম একটা ভয়ঙ্কর রূপ দেখেছি। আমার বিশাল বড় লম্বা মানুষ দাঁড়িয়ে আছে সে তেঁতুল গাছের নিচে। ওনার পাও জমিন থেকে 2 হাত উপরে এবং মাথা তেঁতুল গাছের আগা ও পরিবাগ পেরিয়ে গেছে। এত লম্বা মানুষ, না মানুষ বললে ভুল হবে, এটা কোনো অশরীরই। আমি সেটা দেখে বয়ে যেন চলাচল করতে পারছি না। ওনার মুখের দিকে তাকিয়ে দেখি ছাদের আলোয় থাকা সত্ত্বেও মুখ দেখা যাচ্ছে না। এত কালো চেহারাটা যা বলার বাহিরে। তবুও এইটুকু বলতে পারি যে ওনার চেহারার মধ্যে যদিও কোনো LED লাইট মারা হয়, সে লাইটেও আলো যে চেহারা উঠে যাবে ঠিকই, কিন্তু চেহারা আলোকিত হবে না। এতটাই কালো ওনার চেহারা। আর চোখগুলো খুব ভয়ঙ্কর এবং মুখের চামড়াগুলো যেন 100 থেকে 20 বছর, 150 বছরের মধ্যে বয়স্ক লোকের। পা থেকে মাথা পর্যন্ত কালো সব। হাত ছিল অসংখ্য লম্বা লম্বা কালো লোম। সাদা পাঞ্জাবির মতন কিছু একটা পরে দাঁড়িয়েছিল সে তেঁতুল গাছের নিচে। আমি সেটাকে দেখে মুখ দিয়ে কোনো সূরা বলতে চাইছিলাম, কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না। নামাজের মধ্যে দাঁড়ালে অটোমেটিক মুখ দিয়ে সূরা বের হয়ে যায়, আর তখন আমি মনে করতে চেয়েও পারি না। এমন দৃশ্য দেখে তাড়াতাড়ি সামনের দিকে তাকিয়ে সবাইকে বললাম, কেউ পিছু তাকাস না। আমার কথা শুনে রাশেদ চলতি অবস্থায় প্রশ্ন করলো, কেন, কি হয়েছে পিছনে? একটু রেগেই বললাম, ভুলে পিছনে তাকাস না, তাকাবি না, সামনে যেতে থাক। পরবর্তীতে তারা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে। আমরা একটু সামনে এগোচ্ছিলাম মাত্র। বলে রাখি, সামনে গিয়ে একটা মোড় আছে। এই রাস্তার মুখটা হচ্ছে একটা বিলের পাশ দিয়ে, বিলের উপাসের পাশে তেঁতুল গাছ। আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার মোড় ঘুরালেই ওপাশ থেকে তেঁতুল গাছ দেখা যাবে। ওই পাশে আমরা মোড় ঘুরানো মাত্রই গেলাম, তার সাথে সাথেই পিছন থেকে একটা আওয়াজ আন্দাজ করতে পেরেছি। আওয়াজটা এমন ছিল যে জোর প্রচণ্ড গতি বেয়ে আমাদের দিকে আসছে। আমি মনের অজান্তেই হুট করে পিছনে তাকাই। আমি দেখলাম সেই তেঁতুল গাছের মাথায় অনেক বড় অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। আগুনের কালারটা ছিল নীল কালার। আগুনটা তেঁতুল গাছের মাথা থেকে যেন আসমান পর্যন্ত উঠে গেছে। এত লম্বা ভাবে আগুন জ্বলেছিল, আমি দেখে যেন নিজে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি।
কারণ হঠাৎ করেই এখানে কোনোভাবেই আগুন লাগার কথা নয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে এত উপরে আগুন উঠবেই বা কেন? আমি তো আগুনের উপরের শেষ অংশ দেখতে পাচ্ছি না, পুরো বিজলির মতন লম্বা। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে রেখে আবার সামনের দিকে তাকিয়ে বললাম, সবাই একটু জোরে জোরে হাঁটতে থাক। সবাই হাঁটতে লাগলাম, কিন্তু পর কোনো আওয়াজ কিংবা সারা শব্দ পেলাম না। সামনে বুলাকুট একটা ছোটোখাটো মাদ্রাসা আছে। মাদ্রাসার পাশ ছিল একটা মসজিদ। সেই মসজিদের পাশে যেতেই আমার শরীরটা স্বাভাবিকভাবে হয়ে আসলো। এতক্ষণে শরীরটা পার ছিল। কোনো রকম রাশেদের বাড়ি অবধি এসে সেখানে রাতটুকু পার করে দিলাম। এরপরেই আমরা জীবনে নেমে আসলো ভয়ঙ্কর সব দিনগুলো। পরের দিন সন্ধ্যাবেলা আমি বাসা থেকে বের হচ্ছিলাম। আমাদের বাসার সামনে একটা মসজিদ আছে। মসজিদের সামনে বিশাল বড় একটা পুকুর, এবং সেই পুকুরের পাশে, মানে রাস্তার পাশ আর পুকুরের মিলে একটা তাল গাছ নিচে, অনেক বড় তাল গাছ। সেই তাল গাছে নাকি একটা সাদা বিড়াল থাকে। অনেকে সেটা দেখছিল। সেই বিড়ালটা আসলে বিড়ালের কোনো কিছু না, আমাদের সাথে ঘটে যাওয়া গতকাল রাত্রে ঘটনার মানেই মধ্যে পড়ে গেছে। এখনো কাউকে কিছুই বলিনি, তাই হয়তো ভয়টা একটু বেশি প্রেশার দিচ্ছে। কখনো এই তাল গাছের নিচ দিয়ে দোকানে যাওয়ার সময় ভয় পাইনি, তবে সেদিন কেন যেন ভয় পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না। একটু সাহস আনার জন্য রাশেদ আর হাসানকে ফোন দিয়ে বললাম, তোরা সবাই দিঘির পাড় চলে আয়। তারা বলল, কেন আসবো? আমি বললাম, কথা আছে, তাড়াতাড়ি আয়। ওরা আসতে আসতে 20 থেকে 30 মিনিট লাগবে। সন্ধ্যার নামাজ শেষে সবাই বাড়ি চলে গেছে। এদিকে অন্ধকার নেমে আসছে। আমি দেওয়ালে যাওয়ার জন্য সেই তাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম। স্ট্রোক মি, তখন আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা কখনোই ভুলার মতন নয়। দেখলাম মানুষের মতন কিছু একটা তাল গাছের উপর থেকে নেমে আসছে উল্টো হয়ে, মানে সেই জিনিসটার হাত নিচের দিকে এবং পা উপরের দিকে করে নিচের দিকে নেমে আসছে। আমি দৌড়াবো নাকি হাঁটবো নাকি কিছু করতে পারছি না, আমার মাথায় কাজ করছিল না। পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আসি। অশ্রির তাল গাছ থেকে নিচে নামতে নামতে প্রায় অনেক চলে এসেছে। সেই অশরীরী মাটি থেকে আর 2 থেকে 3 হাত বাকি। আমার চোখ দুটি কেমন যেন বশ হয়ে গেছে। হঠাৎ করেই সেই অশ্রি আমার দিকে তাকালো। তার চোখ দেখে আমি আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারলাম না। তার চোখ যেন পচা মাছের মতন বিশ্রী দেখাচ্ছে। চোখের কোনো কালো কালো রক্ত ঝরছে। আমি প্রায় বমি করে দেওয়ার মতন মুডে চলে আসছি। তারপর আমি দাঁড়িয়ে আছি সেই অশ্রির দিকে তাকিয়ে। হঠাৎ করেই সেই অশ্রি একটা বিড়ালের রূপ নেয়। সামনে গিয়ে এক দৌড়ে কোথাও উধাও হয়ে গেল। আর তখনই আমার হুঁশ ফিরে আসলো। আমি যেখানে দেখেছিলাম সেই জায়গাটাকে এক দৌড়ে দিঘির পাড় চলে যাই। মনে আমাদের দোকানের মধ্যে গিয়ে দেখলাম রাশেদ এবং হাসান দাঁড়িয়ে আছেন। আমি বললাম, কিরে তোরা কখন আসলি? তোর ঘড়ির টাইমটা দেখবি। আমি বললাম, ঘড়ির টাইমের দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। আমি এতক্ষণে সেখানেই দাঁড়িয়েছিলাম। সন্ধ্যার পরেই আমি বাসা থেকে বাহির হয়েছি, তখন হয়তো 6টা বাজে। এই 3 ঘন্টা আমি সেখানে দাঁড়িয়েছিলাম। অদ্ভুত ব্যাপার তো, আমার কাছে তো 5 মিনিট হলো। রাশেদ এবং হাসানকে কিছুই বললাম না, যদিও ওদের বেলয় ফেলি তারা ওখান থেকে আবারও লক্ষ্মী দৌড় পড়ে মনে আমাদের বাসায় ফিরে যেতে পারবে না। কি হলো ভাবছিস? তারা আমাকে নানান প্রশ্ন করতে থাকে। আমি তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি সেখান থেকেই আমার রুমে চলে আসি। আমি তাদেরকে বিদায় দিয়ে রুমের মধ্যে বসে চিন্তা করছি, রাশেদ রকি সেই জিনটাকে দেখেনি কাল রাতে, শুধুমাত্র আমি নিজেই দেখেছি। আজকে আবার তাল গাছের নিচ দিয়ে
সেই অশরীরটাকে দেখেছি। তার মানে আমি পিছনে তাকানোর জন্য অশুভ আত্মা আমার পিছনে পড়ে গেছে নাকি? আমি ভাবলাম না, এমনটা হবে কেন? আমি তার নিচ দিয়ে তাকাইছি, কিন্তু কোনো ক্ষতি তো করিনি। তার মানে আমাকে দেখছে, বিদায় আমি পিছন তাকিয়েছিলাম। এখানে আমার দোষ কোথায়? 4-5 জন না ভেবে চোখ মুখ বন্ধ করে ফেললাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতেও পারবো না। হঠাৎ আমার জানালার পাশে একটা শব্দ শুনতে পেলাম। কে যেন আমার জানালায় শব্দ করছে এবং জুড়ে জুড়ে আঘাত করছে। আমি ঘুম থেকে এক লাফে উঠে বসে পড়লাম আর বললাম, কে বাহিরে? জানালায় এইভাবে পিটাচ্ছিস কেন? তখনই তো আবারও নীরব হয়ে গেল। আমি আবার শুয়ে পড়ছি। এবার এর আগে থেকে আরো জোরে টুকটুক করে আওয়াজ আসতে লাগলো। এবার খুব ভয় পেয়ে গেলাম। বিছানা থেকে নেমে টর্চ লাইট হাতে নিলাম। দরজাটা খুলে বাহিরের জানালার পাশে এসে লাইট মেরে দেখলাম আশেপাশে কেউ নেই। তাহলে আমার জানালায় আঘাত করলো কে? ভাবলাম হয়তো ঘুমের মধ্যে ভুল শুনেছি। এমন সময় আমার পিছন থেকে কারো উপস্থিতি টের পেলাম। ভাবলাম আমার পিছনে তাকানো না, পিছনে তাকালেই হয়তো আমি তাকে দেখতে পারবো। আর যদি সেটা অশুভ আত্মা হয় তাহলে তো আমার সামনে দিয়ে এক পা বাড়ালাম। এমন সময় আমার কাঁধের মধ্যে কেউ হাত দিল। আমি সাথে সাথেই ব্রেক মারলাম। আমার চোখ দুটি খাড়া করে ফেললো। বইয়ে টুক গিলতে গিলতে লাগলাম, কিন্তু পিছনে আজ তাকাবই না। তবে কাঁধের মধ্যে যে হাতটা রাখলো সেই হাতটা বরফের মতন ঠান্ডা। এখন শীতকাল চলে গেছে, তারপরও আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, যেন আমার কাঁধের উপর কোনো এসি বসানো। আমি বয়ে কাঁপতে কাঁপতে এক হাত দিয়ে খাদের উপর থেকে হাতটা ধরে নামিয়ে দিলাম। বিশ্বাস করুন, যখন আমি হাতটা ধরছি তখন আমার হাত ঠান্ডায় জ্বলে যাচ্ছিল, যেন আমি অনেক অনেক ঠান্ডা একটা বরফ হাত দিয়ে ধরেছি। হাতটা নামিয়ে দিলে যে অবাক। আরেকটুকু সামনে এক পা গেলাম, তখনই আবার সেই হাতটা কাঁধে বসিয়ে দিল। এবার একটু বেশি ভয় পেয়ে গেছি আমি। পিছন দিকে না তাকিয়ে মুখে বললাম, আমার পিছন যেই তাকিস না কেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। আমি এত সহজে ভয় পাওয়ার ছেলে না। হাতটা এবার আরো শক্ত করে আমার কাঁধের মধ্যে চাপ দিল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি পিছনে কিরকম ভয়ঙ্কর চেহারা দাঁড়িয়ে আছে। তখনই মাথার মধ্যে বুদ্ধি আসলো, ভূতেরা তো আগুন ভয় পায়। সেদিন তেঁতুল গাছের নিচ দিয়ে আসার সময় আমার হাতে সিগারেট ছিল, সেই জন্য হয়তো আমার কাছে আসতে না পেরে দূর থেকে দেখা দিয়েছিল, এবং আমরা সেখান থেকে চলে আসার কারণে তেঁতুল গাছের মাথায় আগুন ধরিয়ে দিয়েছিল। সেই আগুন হয়তো তারা ভয় না পেয়েও আমাদের দৌড়ানোর আগুনে তারা ভয় পায়। মনে পড়লো পকেটের মধ্যে তো একটা সিগারেট আছে। আমি তাড়াহুড়া করে পকেট থেকে সিগারেটটা বাহির করে দৌড়িয়ে দিলাম। সাথে সাথেই আমার কাঁধ থেকে হাতটা সরে গেল। এবার আমি পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমার পিছনে তখনও সিগারেটের মুখের মধ্যে রেখে বললাম, হালার পো এবার খা, এবার চিনলি তো মজা। তখনই একটা দামকা হাওয়া এসে গায়ে গাছের ডাল ভেঙে দিল। মনে ভাবছি এই ডেঞ্জারাস। কিছুই না ভেবে আস্তে আস্তে করে নিজের বাসায় ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। রুমের মধ্যে ঢুকে কাগজ কলম নিয়ে সূরা ইয়াসিন লিখতে লাগলাম। সেই কাগজের টুকরাটা পকেটে রেখে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই ফজরের আজান হলো। কখন রাত পার হলো বুঝতে পারলাম না। উঠে দেখলাম যে আম্মু তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। আমি গিয়ে ওয়াশরুমে অজু করা শেষ করলাম। এখন মসজিদে গিয়ে নামাজটা শেষ করার বাকি। বাসা থেকে বের হয়ে মসজিদে নামাজ আদায় করলাম। তখনই খেয়াল করলাম হুজুর বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। নামাজ পড়া শেষে হুজুর আমাকে আলাদাভাবে ডাক দিল। আমি নামাজ শেষে হুজুরের সঙ্গে আলাদাভাবে কথা বলতে গেলাম। তখনই হুজুর আমাকে জিজ্ঞেস করলেন, তোকে তো আর কোনোদিন এমন চেহারায় দেখিনি, কি হয়েছে? আমি বললাম, কি হবে আবার, গত 2 দিন ধরে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটে যাচ্ছে।
কেমন ঘটনা রিয়াজ? আমি বললাম, তাহলে শুনুন হুজুর। আমি হুজুরকে প্রথম দিন থেকে কাল রাতের সব ঘটনা খুলে বললাম। হুজুর মাথা চুলকাতে চুলকাতে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, তারপর আমার কাছে এসে বলল, এটা একটা অশুভ, তোমার পিছু নিয়েছে রিয়াজ। কথাটা শুনে মনে মনে আমার পায়ের মাটি যেন সরে গেল। এমন একটা অশুভ আমার পিছু নিয়েছে কেন? সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে, বসন্তের হাওয়া বইছে, এত সুন্দর পরিবেশ, আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে বয়ে। হুজুর আবার কি বলল, এটা এই কোনো আত্মা নয়, এই আত্মা মৃত্যুর আগে একজন খুনি ছিল। অনেকগুলো খুন করার পর সে অনেক টাকার মালিক হয়ে যায়। সবগুলো ছিল কালো টাকা, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে তার বন্ধুরা তাকে মেরে সেই টাকাগুলো ছিনিয়ে নেয় এবং সে খুনি মানে সেই অশুভ আত্মাটি সেগুলো সহ্য করতে পারেনি। খুনির বন্ধুরা তাকে মেরে সেই তেঁতুল গাছের গোড়ায় পুঁতে রেখেছে। সেই জন্য সেই আত্মাটা তেঁতুল গাছের মধ্য দিয়ে আশ্রয় নিয়েছে। সেদিন তোকে রাস্তায় দেখে কিছু করতে পারেনি, কারণ তোর হাতে আগুন ছিল বলে। তাল গাছ থেকে আত্মাটা নেমে তোকে ভয় দেখাতে চেয়েছিল, ভেবেছিল তোকে ভয় দেখিয়ে মেরে ফেলবে, কিন্তু তুই মনে সাহস রেখেছিলি বলে তোর কিছুই হয়নি। রাতে যখন তোর কাঁধে হাত রেখেছিল তখন সে তোকে কিভাবে যন্ত্রণা দিয়ে মারবে সেই চিন্তা করছিল। এর মধ্যেই তোর হাত থেকে সিগারেটের আত্মাটা পালিয়ে যায়। এখন সেই আত্মাটা তোকে মারার জন্য ঘুরছে, সুযোগ পেলেই তোকে মেরে ফেলবে। আত্মাটা অনেক ভয়ঙ্কর রে, মৃত্যুর আগে অনেক মানুষকে মেরেছিল, এখন তোকেও ছাড়বে না। আমি বললাম, কি হুজুর, আপনি এসব কিভাবে জানলেন? হুজুর বললেন, কারণ তেঁতুল গাছের গোড়ায় সেই খুনিকে পুঁতে ফেলার সময় আমি দেখেছিলাম, এবং তখন থেকে সেই আত্মাটা আমাকেও মাঝে মধ্যে দেখা দিত, আমাকে কিছু বলতে চাইতো, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য একটু তাবিজ বানিয়ে ফেলি। তারপর থেকেই আমাকে আর দেখা দেয়নি। আমি অনেক সাধন করে তার সম্পর্কে সব কিছু জানতে পেরেছি, এবং তুই যেটা বলছিস সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই আত্মাটা অন্য কেউকে নেই। সেই আত্মাটা হচ্ছে সেই খুনি যে মৃত্যুর পরে একটা অশুভ আত্মা হয়ে বেঁচে আছে। আমি বললাম, আচ্ছা হুজুর, যে বন্ধুরা মিলে সেটাকে খুন করেছে সে বন্ধুরা এখন কোথায়? হুজুর বললেন, তাদেরকে তীর তীর করে মেরে ফেলবে, তাদেরকে মারার পরও সেই আত্মা মুক্তি পাবে। সেটা আমি জানি না, তবে এতটুকু জানি যে আত্মাটা একটা অশুভ আত্মার পরিণত হয়ে গেছে, এবং যাকে সে একবার টার্গেট করে তাকে মারার পর শান্তি পায়। আমি বললাম, এখন আমি কি করব? তোমার একটা কাজ করতে হবে, আমার মতন তুমি তাবিজ বানাও, তবেই তুই সেই আত্মা থেকে বাঁচতে পারবি। আমি বললাম, কি করতে হবে বলুন হুজুর? হুজুর বলতেছেন যে আমি তোকে একটা তাবিজ দিব, তুই সেই তাবিজটা রাত ঠিক 1:30 সময় কবরস্থানে চলে যাবি। সেখানে গিয়ে যে কবরের নতুন দেওয়া হয়েছে সেই কবরের মধ্য থেকে একটু মাটি তুলে তাবিজটাকে পুঁতে দিবি। তারপর তাবিজের উপর কিছু মাটি দিয়ে ফেলবি। ডেকে দেওয়ার পরে সেই কবর থেকে একটা মুঠো মাটি নিজের হাতে করে নিয়ে আসবি। এরপর সেই মাটিগুলোকে একটা হাঁড়ির মধ্যে রেখে দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিবি। এতটুকু রাত 3টা বাজার আগেই করতে হবে। এরপর রাত 3টা বাদে তুই সেই হাঁড়িটার কদম গাছের ভালোভাবে বেঁধে ঝুলিয়ে রাখবি। দিনের বেলা এসে এই হাঁড়িটা তোকে ভেঙে ফেলতে হবে, তারপর সেই অশুভ আত্মা তোর পিছু ছেড়ে দিবে। আমি বললাম, কি বললেন হুজুর? রাত বাজে, এত রাতে হাঁড়ি ঝুলানো, আবার রাত 1টার সময় কবরস্থানে গিয়ে কবরস্থানের মাটি তাবিজ পুঁতে রাখা, আবার সেই কবর থেকে মাটি তুলে আমার মতন এত গা জিম করছে হুজুর। হুজুর বললেন যে এছাড়া আর কোনো উপায় নেই রিয়াজ। আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি রাজি আছি। হুজুর বললেন, ওই নে তাবিজ, তবে আরেকটা কথা, এই অশুভ আত্মা তোকে অনেকভাবে ভয় দেখাবে,
তুই কিছুতেই ভয় পাবি না। যতক্ষণে তোর কাছে এই তাবিজটা থাকবে ততক্ষণ তোর কিছুই করার আর সাহস পাবে না আত্মাটা। যদি একবার ভয় পেয়ে পালানোর চেষ্টা করিস তবে সে তোকে সেই জায়গায় মেরে ফেলবে। আমি ঠিক আছে বলে হুজুরের কথা সম্মতি দিয়ে সারাদিন আমার টেনশনে কেটে গেল। এখন রাত 12টা, আর মাত্র 1 ঘন্টা পর কবরস্থানে যাব। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বেজে গেছে। মনে মনে ভাবছি এই তো সময় এসে গেছে। আল্লাহ জানে আজকে আমার কপালে কি রয়েছে। আমি তাবিজটা হাতে নিয়ে এবং ফল কাটার একটা ছুরি নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। দরজা খুলতেই চিক দিয়ে উঠলাম, এটা কি? এত অন্ধকার কেন বাহিরে? আমার তো এখনই রুহ বের হয়ে যাচ্ছে। যাই হোক, পরে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করলাম। ফ্ল্যাশ লাইটের আলো দিয়ে মসজিদের পাশে গিয়ে দাঁড়ালাম। মসজিদের পাশে যেতেই শরীরটা কেমন যেন শিউরে উঠল। আমার হাঁটু বিজলি স্পিডে কাঁপতাছে। এত রাতে এখানে আমার আসা অস্বাভাবিক কিছু না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটার পর এই জায়গাটা এত রাতে আমার উপস্থিতি আমার কাছে অনেক ভয়াবহ। কিন্তু নিজেকে সুরক্ষা করতে আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। ততই শরীর যেন কোনো পার হতে লাগলো। নিজের ওজনটা নিজের কাছে একটু বেশি মনে হতে লাগলো। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। কিন্তু ভিতরে ভয় রাখলে চলবে না। হুজুর বলেছিলেন ভয় পাওয়া যাবে না। মোটেও আমি ভয় পাবো না, যতই যা কিছু হয়ে যাক। কবরস্থানের সামনে যেতেই দেখতে পেলাম যে নতুন কবরটি। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন মুরব্বী মারা গিয়েছিলেন। উনি একটু অস্বাভাবিকভাবে মরেছিলেন। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে পড়ে যান এবং দম আটকানোর পর পানির নিচেই মারা যায়। পরদিন সকালে পানি থেকে ভাসমান হয়ে সেই মানুষটির মুখ ফুলা, শরীর পচে গিয়েছিল। আমি দেখতে গিয়েছিলাম, কিন্তু এত ভয়ঙ্কর ছিল যে তখনই শরীরের নাড়ি ভুঁড়ি এক হয়ে গিয়েছিল। এখন আমি সেই মানুষটির কবরতে এই তাবিজটি পুঁতে রেখে চলে আসতে হবে। নতুন কবর একমাত্র এটাই। আস্তে আস্তে কবরস্থানের গেটের দরজা ধাক্কা দিলাম। দরজা খোলার সাথে সাথে একটা অদ্ভুত আওয়াজ লক্ষ্য করলাম। সেখানে দরজা খোলার সময় যেরকম একটা ভয়ঙ্কর আওয়াজ হয়ে থাকে, ঠিক সেই রকম আওয়াজটা কবরস্থানের দরজা খোলার সাথে হয়েছে। সব কিছু কেমন যেন গুটিয়ে যাচ্ছে। মনের ভিতর সাহস নিয়ে আমি সেই কবরস্থানে পা রাখলাম। তখনই মনে হতে লাগলো আমার পিছন থেকে কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু পিছনে তো আমি তাকাচ্ছি না। এক গুমরা হয়ে সামনে বসে এগোচ্ছে। ভাবলাম ধীরে ধীরে করলে হবে না, রাত 3টা বাজার আগেই করতে হবে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম এখন 1:45 বাজছে। 2টা বাজতে বেশ কিছুক্ষণ সময়ও নেই। তারপরে আরও 1 ঘন্টা। কিছুক্ষণের মধ্যেই কবরের মধ্যে তাবিজ পুঁতে এরপর মাটি সংগ্রহ করে আমাকে যেতে হবে। আমি সে কবরস্থানের পাশে গিয়ে যখনই কবরের মাটিতে হাত দিলাম, তখনই কবরের ভিতর থেকে একটা পচা গোলা হাত মাটি ফেটে উঠে আসলো। আমি হাতটা দেখে এক লাফে পিছনে 2 হাত চলে গেছি। মাটির মধ্যে এখনো বসে রয়েছি আমি। হাত কবর থেকে উপরে উঠে আবার নিচে নেমে গেল। আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ভয় পেলে চলবে না। হুজুর বলেছেন যে আমাকে ভয় দেখাবে শুধু, অন্য কিছু করতে পারবো না। আমি আবার উঠে কবরস্থানের মধ্যে হাত দিলাম। তখনই অদ্ভুতভাবে এমন জোরে বাতাস বইতে লাগলো যেন আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। বাতাসের আওয়াজ এত ভয়ঙ্কর হয়ে উঠল, গাছের ডালপালাগুলো এমনভাবে পিটাপিটি করছে যেন 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। বাতাসে আমার চোখ মুখ বালিরই হয়ে গেছে। চোখের মধ্যে ময়লা ঢোকার কারণে চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না।
তবে আন্দাজ করে কবরটা অনেকটুকু গর্ত করলাম ছুরি দিয়ে। তাবিজটা ভিতর রেখে উপরে করে দিলাম। এখন বাতাসটা অনেক জোরে বইছে। আমি যতই আমার কাজ শেষ করতে চাই ততই বাতাসের গতি যেন বেড়েই যাচ্ছে। তাবিজটা ভিতর রেখে মাটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তখনই সেটা ঘটল যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবরস্থানের ভিতর থেকে আবারও একটা পচা গোলা হাত বেরিয়ে আমার হাত চেপে ধরল। এত জোরে ধরেছে যে আমি নড়াচড়া করার শক্তি পাচ্ছি না। হালকা একটুকু দাঁড়িয়ে কোনো রকম সেই পচা হাতে এমন জোরে লাথি মারলাম, হাতটা কবরস্থানের ভিতর গিয়ে ছিঁড়ে উঠে আসছে। এখন আমার হাতটা ধরে আছে। আমি ভিতরে ভিতরে বয়ে প্রাণ মরে যাওয়ার মতন অবস্থা। তবুও শেষ সময়টুকুকে লড়াই করে বাঁচবো বলে হার মানলাম না। আমি আমার হাত সহ নিয়ে দেওয়ালের কবরস্থানের পাশ দিয়ে অনেক জোরে আঘাত করতে লাগলাম। সাথে সাথে হাতটি আমার হাতটাকে ছেড়ে নিচে পড়ে গেল। আমি আবার সেই কবরস্থানের সামনে গিয়ে 2 মুঠো মাটি নিয়ে কবরস্থানের এক দরজার বরাবর দৌড় দিলাম। এমন সময় কবরস্থান থেকে আরেকটা পচা গুলা হাত আমার পা চেপে ধরল। আমি সাথে সাথেই 2 পল্টে খেয়ে পড়ে গেলাম। পিছনে না তাকিয়ে আবারও এক লাফে উঠে কবরস্থান থেকে বাহির হয়ে গেলাম। কি অবাক ব্যাপার! কবরস্থান থেকে বাহির হওয়ার সাথে সাথেই আমার পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। চারিদিকে এমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে যে একটু আগে কোনো কিছুই হয়নি। কিন্তু আমি ভিতর থেকে যেই বৈশাখী জোর অনুভব করছিলাম, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না ভেবে আমার বাসার দিকে আসতে লাগলাম। পকেট থেকে মোবাইলটা বাহির করে দেখে অবাক হয়ে গেলাম। ওমা, এ তো 2:42 বাজে। এতটা সময় কিভাবে হয়ে গেল? আমার মোবাইলটা কি আগে দৌড়ায় নাকি? আমার মোবাইলটার টাইম তো ঠিক আছে। রাত 3টা বাজার আগেই আমার বাসায় গিয়ে হাড়ির মধ্যে মাটিগুলো রাখতে হবে। আমি আরো দ্রুত গতিতে বাসার দিকে এগোতে লাগলাম। বাসায় গিয়ে হাড়ি দিয়ে তার ভিতরে মাটি রেখে দিলাম। বাসায় গিয়ে একটা হাড়ি, তারপর একটা গুলো রেখে দেওয়ার পর হাড়িটা বেঁধে দিলাম। এরপর হাড়িটাকে নিয়ে আমাদের বাগানে চলে গেলাম। অন্যদিকে আব্বুর চোখে আড়াল করার জন্যই এই বাগানে আমি সিগারেট খাই। কিন্তু আজকে আমি এই বাগানে আসার সাথে সাথে আমার মনে হতে লাগলো আমার বাগানটা আমার শত্রু, যেন বাগানকে ইতিমধ্যে আমাকে খেয়ে ফেলবে। আমি কিছু না ভেবে চারপাশ দেখছি। এমন অবস্থায় বাগানের উত্তর পাশে একটা কদম গাছ দেখলাম। সেখানে একটা ডালে হাড়িটা দড়ি দিয়ে বেঁধে দিলাম। এরপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবলাম, যাক, এবার ভালোই হলো, কাজটা শেষ করে ফেলছি। এখন শুধু সকাল এলে হাড়িটা ভেঙে ফেলবো। এরপর আমি পিছনে তাকাতেই শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে, মাথার চুল এগুলো খাড়া হয়ে গেছে। আমার হাত পা সবই কাঁপছে। চিৎকারও দিতে পারছি না। কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। কারণ আমি এখন আমার সামনে যে অদ্ভুত আত্মাকে আবিষ্কার করলাম, সে অশুভ আমার সামনে দাঁড়িয়ে আছে। ওনার এই ভয়ঙ্কর চেহারাটা দেখলে যেন হার্ট অ্যাটাক করে যে কেউ মারা যাবে। আমি মনে মনে ভাবছি, এই বুঝি আমি হার্ট অ্যাটাকে মরে যাব এই বুঝি। তখনই অশুভ আত্মাটা আমার দিকে চোখ রাঙিয়ে অনেক ভয়ঙ্কর গর্জে করে বলে উঠল, তুই মরবি, তুই মরবি, তোমরা সবাই মরবি, তোমাদের সবাইকে আমরা একদিন নিয়ে চলে যাব। এই বলতে বলতে সে হঠাৎ করে বাতাসের সাথে মিলিয়ে যায় এবং পরদিন যখন সকাল হয় তখনই আমি হাড়িটা ভেঙে ফেলি এবং সে থেকেই আমার আর কোনো ক্ষতি হয় না। এবং এই ছিল প্রথম ঘটনা। আশা করি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দ্বিতীয় ঘটনায় ফিরে যাই।
এই ঘটনাটি হচ্ছে একটা মেডিকেল নিয়ে, যেটি হচ্ছে যে অনেক ভয়ঙ্কর হাসপাতাল, যেটি পড়লে আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আশপাশের গ্রামের মানুষ এখন হাসপাতালে যেতে ভয় পায়। আশেপাশে প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কোনো মেডিকেল না থাকায় সরকার জঙ্গলের পাশে খোলা চত্বরে একটি মেডিকেল নির্মাণ করে। মেডিকেল নির্মাণের পর থেকে 4 জন মানুষগুলো একটু স্বস্তি অনুভব করে, কিন্তু তাদের এই অনুভূতি অল্প দিনের ব্যবধানে একটা ভয় আর আতঙ্কে পরিণত হয়। হাসপাতালটি মাঝরাতে একটা ভয়ানক রূপ ধারণ করে। হাসপাতালে থাকা বেশিরভাগ রোগী মাঝরাতে মারা যায়। এখন বড় এলাকা জুড়ে কোনো মেডিকেল না থাকায় বাধ্য হয়ে মানুষ এই হাসপাতালে রোগী নিয়ে আসে। তেমনিভাবে আমি গত 8ই মে তারিখে আমি আমার খালাকে এই মেডিকেলে নিয়ে যেতে বাধ্য হই। 7 তারিখ সকালে ছোটো খালা আমাদের বাসায় বেড়াতে আসেন। খালা এলে মা তেমন কাজ টাজ করেন না, খালাই সব করেন। খালা আসার পর থেকে 7 তারিখ দিন আর রাত ভালোই গেল পূর্বের ন্যায়। কিন্তু এর পরের দিন 8 তারিখ রাতে খাওয়া দাওয়া শেষ করে মা খালাকে বলল, ছোটো থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে দে, আর জুটা পানি বালতি করে রাখিস, আর হে ঝাড়ু কিন্তু বাইরে ফেলিস না পানি। আমি খাবার টেবিলের পাশেই মোবাইল টিপছিলাম। মা শোয়ায় রুমে চলে গেল। খালা রান্নাঘরে সব কিছু রেখে আসলো, কিন্তু থালা বাসন ধোয়া নোংরা পানিটা খালা বাহিরে নিয়ে গেল ফেলার জন্য। হয়তো বালতি পড়ে গেছে, তাই আমি দেখে কিছু বলিনি। মোবাইলের চ্যাটিংয়ে ব্যস্ত আমি। খালা পানি ফেলে বালতি নিয়ে ঘরে আসলেন। আমি খালার দিকে তাকিয়ে দেখি উনার শাড়িতে কাদা লেগে আছে। আমি বললাম, খালাম্মা তোমার গায়ে কাদা লাগলো কিভাবে? বাবা বললেন, পানি ফেলে আসার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। হায় রে, মা বারণ করেছিল জুটা পানি রাখতে, বাহিরে ফেলার জন্য না, তুমি শুনলে না। আমি বললাম, আচ্ছা যাও চেট করো, নয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, সেটা তুমি চেঞ্জ করে নাও। তখনই মাও চলে আসেন সেখানে। খালাকে দেখে প্রশ্ন করলেন মা। খালার এমন কথা শুনে একটু রেগে গিয়ে আমার মা বললেন, আমি তোকে নিষেধ করেছিলাম রাতে পানি বাহিরে না ফেলার জন্য, তুই শুনলি না। এসব অশুভ কাজ করা ঠিক নয়। অমঙ্গল আর শনি নেমে আসে সংসারে, এসব কাজে খালা ঠিক আছে সম্মতি দিয়ে রুমে গিয়ে দেখ লম্বা একটা বক্স রাখা আছে, সেখান থেকে একটা শাড়ি বের করে পরে নে। খালা মায়ের দিকে চোখ বড় করে তাকালেন এবং লম্বা লম্বা কয়েক কদমে মায়ে চলে গেলেন। আমি ভয় পেয়ে গেলাম। খালা তো মায়ের দিকে কখনো এভাবে তাকাননি। মাও ব্যাপারটা স্বাভাবিকভাবে দেখছেন না। মায়ের কপাল বেয়ে ঘাম ঝরছে। আমার কাছে বসে গেলেন মা। অনেকক্ষণ হয়ে গেল, খালা তো মায়ের রুম থেকে বের হচ্ছেন না। ভয়ে আমার হাত পা কাঁপছে। মাও ভয় পাচ্ছেন, কি করব বুঝতে পারছে না। বাসায় আর কেউ নেই। খালা কি করছে রুমে? এত সময় নিচ্ছে কেন? বাহিরে খালার সাথে কি অন্য কিছু হয়েছিল? এসব ভাবছে বসে বসে। তৎক্ষণিক মায়ের রুমের দরজার আওয়াজটা আসলো। একটা ভয়ে বুকটা কেঁপে উঠলো আমার। এ কি দেখলাম আমি? খালা একটা সাদা শাড়ি পরে বেরিয়ে আসলো। মা বলতেছেন, কিরে ছোটো, তুই আমার শাড়ি পরলি কেন? খালা খুব জোরে জোরে হাসতেছেন। অট্ট হাসির বিকট শব্দে আমি আর মা অবাক। খালা মায়ের পাশে এসে বসলো। মাকে 2 হাতে জড়িয়ে ধরে বলতেছে, ভয় পেও না পা, আমি তোমার ছোট বোন না। সাদা শাড়ি পরেছি তো কি হয়েছে, সকালে খুলে ফেলবো, চলো ঘুমিয়ে পড়ি। মা কিছু না বলে খালার সাথে শোয়ার জন্য রুমে গেল। আমিও গেলাম সাথে। সেখানে গিয়ে আরও বিস্মিত হলাম। বক্সের সব কাপড়গুলো এলোমেলো করে চারিদিকে রেখে ফেলা। বক্সটা খাটের নিচে খালি রেখে রাখছে। মা বুঝতে পেরে গেছেন যে খালার উপর অশরীরীর নজর পড়েছে। আমার মা বলল, অয়ন শুয়ে পড়ে গিয়ে যা। আমি আমার রুমে গেলাম, কিন্তু ঘুম আসছে না কিছুতেই।
অনেক রাত হলো, মা ঘুমাতে পারছেন না জানি। খালার অস্বাভাবিক কাণ্ডগুলো চোখে ভেসে আসছে শুধু। তাকে থাকতে থাকতে রাত 1টা বাজে, ঘুম আসছে না, চোখ বন্ধ করে শুয়ে আছি। অনেক সময় পর ঘুম লাগছে। 2:30টার দিকে মায়ের বিকট চিৎকারে আবারও ঘুম ভেঙে গেল আমার। আমার মা আমাকে বলছেন অয়ন অয়ন বলে ডাকতেছেন। চিৎকার শুনে ভাবলাম খালা হয়তো মায়ের উপর অ্যাটাক করেছেন। দৌড়ে মায়ের রুমে গেলাম, গিয়ে দেখি খালা নেই। মা বলতেছেন অশরীরা তোর খালাকে নিয়ে গেছে। আমি বললাম আরে কি বলো, লাইট জ্বালাও। অল্প আলোয় ড্রিম লাইট জ্বলছিল তখন। আলো জ্বলতেই আমার চোখ কপালে উঠে গেল, বুকটা কেঁপে শরীরের লোমগুড় দাঁড়িয়ে গেল। দেখে খালার 2 হাঁটু বাজ করে লম্বা বক্সটায় শুয়ে আছে। মুখটা দিয়ে ফেনার মতন কি যেন বের হচ্ছে। মা হাট থেকে নেমে খালাকে জড়িয়ে ধরে কাঁদতাছে। কিরে ছুটু, কি হলো তোর, কথা বল। খালা মনে হয় জ্ঞান হারিয়ে ফেলছে। পৃথক বাড়িতে তাকার কাউকে ডাকতে পারছি না। খালাকে বক্স থেকে বের করে পানি ডাললাম কিছুক্ষণ, কিন্তু জ্ঞান ফিরছে না। মা বলছেন তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, হাসপাতালে নিয়ে যাবি। আমি ভাবছি এত রাতে কোথায় যাবে গাড়ি আনতে। হঠাৎ মনে হলো নিশির ডাক মেডিকেল কলেজ হাসপাতালে। অ্যাম্বুলেন্সের নাম্বার আছে আমার ফোনে। সাথে সাথেই ফোন বের করলাম। এক ভাই ফোন ধরলো। আমি ঠিকানা সহ সব কিছু বললাম। লোকটা অত্যন্ত ভালো মনের মানুষ। আমাকে বলল ভাই চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। আমার খুব ভয় করছে, ওই মেডিকেলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। খালার উপর কোনো অসুরের খারাপ নজর পড়েছে। রাস্তায় যদি কোনো কিছু করে, এইসব ভাবছি আর শরীরটা জাকি দিয়ে উঠছে প্রায়। খানিক সময় পর বাহিরের অ্যাম্বুলেন্সটার আওয়াজ শুনলাম। আওয়াজটা শুনেই দৌড়ে বের হলাম। বের হয়ে দেখি গাড়ির কোনো আভাসই নেই। সাথে সাথে মাথায় আসলো গাড়িকে সেই মাত্র 10 মিনিট হলো ফোন দিলাম। উনি তো বললেন যে 1 ঘন্টা লাগবে আসতে। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? দৌড়ে আবারও রুমে আসলাম। এটা সেই গাড়ির আওয়াজ না। আমার এক বুঝার বাকি রইল না। মার আমি ভয়ে ভীতু হয়ে গেছি। খালার পাশে বসে আছি। খালার মুখ থেকে ফেনার সাথে রক্ত বের হচ্ছে। মায়ের কান্নায় রেল পড়ে গেল ঘুরে। আর প্রায় 40 মিনিট পর অ্যাম্বুলেন্স ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছে। বের হলাম সাহস করে। দেখি দবদবে সাদা একটা গাড়ি জঙ্গলের ভিতর দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। গাড়ির উপরে লাল বাতি জ্বলতেছে আর নিভতেছে। সেখানেই মনে হচ্ছে রক্ত ছিটকে ছিটকে পড়তাছে। দেখে বুকটা কেঁপে উঠলো। বয়ে দৌড়ে আবার ঘরে আসলাম। এসে দেখি মা খালার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মধ্যরাত, খালার সাথে সাথে মায়েরও জ্ঞান হারিয়ে ফেললো। আমি সম্মির হয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যাচ্ছে অনেকক্ষণ ধরে, কিন্তু এতক্ষণে তো গাড়ি চলে আসার কথা, আসছে না কেন? এটা কি আদৌ অ্যাম্বুলেন্সের শব্দ? মাকে অজ্ঞান দেখে আমার শরীরটা দুর্বল হয়ে গেল। ভয়ে আর আতঙ্কে বুক তরফর করে কাঁপছে। বাহির থেকে যে পাশের বাসা কাউকে ডেকে আনবো সেই সাহসটুকু আমার মাঝে নেই। কিন্তু যে করেই হোক মায়ের জ্ঞান ফিরাতেই হবে। কলসি থেকে 1 রোল পানি নিলাম। মাকে সোজা করে শুয়ে মাথার নিচে একটা কাগজ দিয়ে কিছুক্ষণ পানি ডাললাম। পানি ডালার পর কিন্তু তাতেও জ্ঞান ফিরছে না। কি যে করি বুঝতে পারছি না, মাথায় কিছুই ধরছে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, মুখে পানি ছিটকে দিলে তো জ্ঞান ফিরে আসে অনেক সময়। তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটা ঠান্ডা গ্লাসে পানি নিলাম। পানি হাতের মুঠো করে নিয়ে মায়ের মুখে ছিটকে মারলাম। 5-6 বার পানি মারার পর মা আস্তে আস্তে মুখ খুলল। মায়ের জ্ঞান ফিরে আসার সময় আমি একটু সাহস পেলাম। জ্ঞান ফিরেই মা খালার কথা জিজ্ঞেস করতেছে, খালাকে হাসপাতালে নিয়ে গেছি নাকি? আমি বললাম কিভাবে নিব, তুমি তো জ্ঞান হারিয়ে পড়ে আছো। আমি কয়েকজনকে নিব, আমি তো একা মানুষ। এই কথা বলে আমি খালার গায়ে হাত দিলাম। হাত দিয়ে দেখি খালার শরীর
অনেক ঠান্ডা। আমি খুব ভয় পেয়ে যাই, খালাকে বাঁচাতে পারবো তো? অ্যাম্বুলেন্সটা যে এখনো এলো না। মা খালাকে জড়িয়ে ধরে আবারও কান্না শুরু করে দিল। আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। মা ছেলে মিলে অসহায়ের মতন গভীর রাতে কেঁদে যাচ্ছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কান্না ওর আওয়াজের মাঝে কে যেন হেসে উঠে প্রায়। বিশ্বাস করুন, ওই দিন কতটা অসহায় হয়েছিল। হি হি করে চিকন কণ্ঠে একটা হাসি মা হাউমাউ করে কাঁদার কারণে শুনতে পাইনি। বইয়ে আমার কান্না থেমে গেছে। এমন একটা অদ্ভুত হাসছে কে। এরই মধ্যে আমার ফোনের রিং বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি অ্যাম্বুলেন্সের ড্রাইভার ফোন করেছে। তাড়াতাড়ি রিসিভ করে বললাম, ভাই আপনাকে কখন ফোন করেছিলাম আমি, আপনি এখনো আসেননি কেন? উনি বলতেছেন, ভাই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে 3বার আমার গাড়ি খারাপ হয়ে যায়। বাকি নিজের গাড়ির কাজ জানি, তাই ঠিক করে আসতে পেরেছি। আপনি ঘর থেকে বের হন, আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। আমি বললাম, ওকে ভাই, আমি আসতেছি। মাকে বললাম, অ্যাম্বুলেন্স আসছে, আমি এগিয়ে নিয়ে আসি। মা বলতেছে, তুই আমার সাথে যাবে বাবা, তোকে একা যেতে দিব না। আমি মা বললাম, তুমি গেলে খালার পাশে থাকবে কে? খালার অবস্থা ভালো না, তুমি ঘরে থাকো। আমার কথা শুনে মা খালার পাশে আমার বসে থাকা। আমি ঘর থেকে বের হলাম। ঘরের বাইরে পা সাথে সাথে কানে হি হি করে আরেকটা হাসির শব্দ আসেন। যদি বিশ্বাস করেন, হাসির শব্দটা শুনে শরীরের পশমগুলো দাঁড়িয়ে ওঠার মতন অবস্থা। বয়ে হাঁটতে পারছি না। এত ভয়ানক রাত আমার জীবনে আগে কখনো আসেনি। চোখ বন্ধ করে মোড়ের দিকে একটা দৌড় দিলাম। দৌড়াচ্ছি আর মনে হচ্ছে কে যেন আমার মাথার উপর দাঁত খেলিয়ে খেলিয়ে হাসছে। মনে মনে ভাবছি, যতই বই দেখাক না কেন, খালাকে নিয়ে হাসপাতালে যেতেই হবে, তা না হলে খালা বাঁচবে না। দৌড়ানো অবস্থার সামনের দিকে তাকিয়ে দেখি একটা সাদা গাড়ি একটু দেখা যাচ্ছে। দৌড়ে একবার গাড়ির কাছে গিয়ে থামলাম। ভেতরে সাদা পোশাক পরিহিত একজন ড্রাইভার বসা। গাড়ির কাছে যেতেই উনি দরজাটা খুলে দিলেন। গাড়িতে উঠেন। বললাম, তাড়াতাড়ি ডানের রাস্তা দিয়ে চলেন ভাই। উনি গাড়ি টান দিলেন। ওনার গায়ে কাপড়ের মতন পোশাক, দেখতে অত্যন্ত ভয়ানক লাগছে। সাহস করেই বলে ফেললাম, আপনার গায়ে এমন পোশাক কেন ভাই? উনি বললেন, মৃত অর্ধমৃতর লাশ আনা নেওয়ার কারণে আমার কাজ। রাত বিরতের করের মতন জায়গায় যাই, কখনো যে আমি লাশ হয়ে পড়ি কে জানে। মৃত্যুর পর এই কাপড়ের অভাব না হলেও সেই জন্য এই পোশাক। আমি ওনার কথা উত্তর দিলাম না। মনে মনে ভাবছি, খালার শরীরটা যে ঠান্ডা হয়ে আসছে, আল্লাহ জানে বেঁচে আছে কিনা। মায়ের সাথে কি হচ্ছে কে জানে। আমি ড্রাইভারকে বললাম, ভাই একটু তাড়াতাড়ি চলেন। উনি গাড়ির গতি প্রায় 60+ দিলেন। তবুও গাড়িটা ধীর গতিতেই চলছে কোনো রকম। ড্রাইভার বলতেছেন, ব্যাপারটা বুঝতেছি না, আজকে হলো নাকি? গাড়িটা জঙ্গলের ভিতর ঢোকার পর থেকেই এমন স্লো হয়ে যায় কেন? এই গতিতে গাড়ি যে ফাঁকির মতন চলার কথা। আমার মনে হচ্ছে কোনো খারাপ জিন, কোনো প্রভাব পেয়েছে গাড়ির উপরে। মনে হচ্ছে সম্পূর্ণ গাড়িটি কেউ চেপে ধরে রেখেছে। আমি ড্রাইভারকে কথায় কোনো উত্তর দিলাম না। উনি সব জেনে গেছেন, হয়তো গাড়ি নিয়ে ফিরে যাবেন। দেখতে দেখতে গাড়ি ঘরের সামনে চলে আসছে। আমি গাড়ির দরজা খুলেই এক দৌড়ে ঘরের ভিতর গেলাম। যেদিকে খালা মৃত লাশের মতন পড়ে আছেন। মা পাশে বসে কয়েকটা আপেল আর কমলা কাটতেছেন। মাকে বললাম, এই ফল তুমি পেলে কই? মা অবাক হয়ে বলল, ও মা, তুই তো একটু আগে দিয়ে গেলি আমাকে। এগুলো দিয়ে বললি তুমি কেটে খাও, আর বাকিগুলো হাসপাতালের জন্য রেডি করো। হাসপাতালে গিয়ে বাহিরের জিনিস খাওয়া যাবে না। তারপর গাড়ি আনতে চলে গেলি, তোর মনে নেই?
মায়ের কথা শুনে মাথা দিয়ে গাম ছিটকে পড়ার মতন অবস্থা। চুপ করে দাঁড়িয়ে ভাবছি এসব কি হচ্ছে। আমি তো গাড়ির জন্য দৌড়াচ্ছিলাম, এই ফাঁকে কে আসলো মায়ের কাছে। না না, মাকে এইসব বুঝে দেওয়া যাবে না। মা যদি জানে এই ফলগুলো আমি দেইনি, আমার ছদ্মবেশে কোনো জিন ভূত মায়ের কাছে এসে মা নিশ্চয়ই হার্ট অ্যাটাক করে মারা যাবে। শরীরটাই আরো দুর্বল হয়ে গেছে আমার, মুখ দিয়ে কোনো কথা আসছে না। আর মা ফলগুলো কেটে চুলে রাখছে, খুব তরতাজা ফল। ফলগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখছি ছোট মাছের পোনার মতন কাটা ফলগুলো নড়তেছে। বুকটা কেঁপে উঠলো আমার। সেখান থেকে একটা আপেল ফলি নিয়ে মুখে দিতে যাচ্ছি, আমি দেখেই তৎক্ষণিক মায়ের হাত থেকে আপেলের ফানিটা টান দিয়ে নিয়ে বেল সহ মাটিতে ফেলে দিই। মা অবাক হয়ে বলল, কি রে, কি করলি? ফেলে দিলি কেন? মাকে বললাম, একদম চুপ, কোনো কথা বলবা না। খালা তোর তাড়াতাড়ি গাড়িতে তুলতে হবে, ড্রাইভার তাই একটু আসেন। ড্রাইভার নিয়ে দৌড়াদৌড়ি করে অ্যাম্বুলেন্সে তুললাম। খালাকে গাড়িতে তুলে মনে একটু সন্দেহ আসলো, আবার ফলগুলো কি পড়ে আছে এখানে। ফোনের টর্চ লাইট দরজার সামনে গিয়ে দেখলাম ফলগুলো আছে কিনা। কই, কিচ্ছু নেই। সারা উঠান খুঁজে ফলের কোনো সিটাপুটা পেলাম না, বেলটা পড়ে আছে শুধু। এত রহস্যজনক ব্যাপার আগে কখনোই আমার সাথে ঘটেনি। হয়তো মায়ের কোনো ক্ষতি করতে চাইছিল এই ফল দিয়ে। আল্লাহ বাঁচিয়েছেন। গাড়ি থেকে ড্রাইভার বলতেছে, ভাই তাড়াতাড়ি আসেন। ঘর থেকে একটা লম্বা চাদর নিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠলাম। অ্যাম্বুলেন্সের ভিতর রোগী রাখার মতন একটা লম্বা সিট আছে, সেটাতে শুয়ে রাখা হয়েছে খালাকে। না, আর আমি খালাকে পাশে বসে আছি। ড্রাইভার একা সামনে বসে গাড়ি চালাচ্ছেন। ঘড়িতে তাকিয়ে দেখলাম 3:45 বাজে। একেবারে নিশি লাগার মতন এটা। খালার শরীরের হাত দিয়ে দেখি মৃত মানুষের মতন ঠান্ডা হয়ে আছে শরীর, তবে মারা যায়নি। আমার মন বলতেছে মা অন টাইম জিকির করে যাচ্ছে, আল্লাহ আল্লাহ। এইভাবে অনেকটা সময় এগুলো করার পর হঠাৎ গাড়িটা থেমে গেল। বললাম, কি হলো ভাই? উনি বলল, রাস্তার মাঝে কি যেন একটা পড়ে গেছে, দাঁড়ান ভাই দেখতাছি। উনি গাড়ি থেকে নামলেন, একটু সামনে গিয়ে দেখে বললেন, এই রাস্তায় আর যাওয়া যাবে না ভাই, অনেক বড় একটা গাছ উপরে পড়ে আছে রাস্তার মাঝে। আমি বললাম, এখন কোন পথ দিয়ে যাবে তাহলে? ভিতর দিয়ে আর একটা পথ আছে, সেই পথ দিয়ে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, তাড়াতাড়ি চলেন ভাই। গাড়িটা ঘুরিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম। ভিতরের রাস্তাটা জঙ্গলের মাঝখান দিয়ে গেছে। আমার মাথায় একটা জিনিস কাজ করছে না, জোর তুফান ছাড়া এত বড় গাছ গোড়া থেকে উপরে পড়লো কিভাবে? যাই হোক, অনেক প্রশ্নের মাথায় ঘুরপাক কাটছিল। মাথা নিচু করেই এক সময় ভেবেই যাচ্ছি শুধু। হঠাৎ মা অয়ন বলে চিৎকার দিয়ে উঠল, কি হলো মা? দেখ, তোর খালা আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। আমি তাকিয়ে দেখে খালা মৃত মানুষের মতন ঘুমাচ্ছে। মাকে বললাম, মা তোমার মনের ভুল এটা। মা কোনো রকম সাহস নিয়ে যাচ্ছিল। মা আমাকে জড়িয়ে ধরে রাখছিল আর বলল, আমি বললাম, ভয় পেয়েছো অনেক? কিছু দূর যেতেই আবারও গাড়িটা কাঁধে আটকে পড়লো। হায় রে বিপদ! ড্রাইভার যদি থেকে নামে। আমাকে নামতে বলল ধাক্কা দেওয়ার জন্য। উনি সব কিছু দেখে গাড়িতে উঠে আর আমাকে বললে ধাক্কা দিতে হবে সজোরে। ড্রাইভার গাড়ি স্টার্ট করে, আমি ধাক্কা দিচ্ছি, কিন্তু গাড়ি নাড়াতে পারছি না একটু। অবশেষে মাকে নামতে হলো। প্রাণপণ চেষ্টা করার পর গাড়ি এক চুল পরিমাণও সরাতে পারিনি আমরা। ড্রাইভার একটু ভয় পেয়ে যায়, আমাকে বলতেছে, এমন তো হওয়ার কথা না, গাড়ি এতটুকু কাদায় এভাবে আটকে পড়া একদমই মনে হয় না। কি তো হচ্ছে এসব? উনি গাড়ির চারপাশ ঘুরে দেখলেন আবার। গাড়ি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ভাই গাড়ির চাকার নিচে কিছু দিতে হবে। দেবে যাচ্ছে চাকাটা। উনি যদি গাড়ি থেকে ছোট একটা কুদাল বের করলেন,
কোদাল দিয়ে উনি মাটি কেটে দিচ্ছেন, আর আমি হাত দিয়ে মাটির চাকাগুলো নিচে দিচ্ছি। কিছুক্ষণ দেওয়ার পর হঠাৎ করে মা দৌড়ে আসলেন পিছন থেকে। এমন সময় গাড়ির পিছনের ডালাটা আপনা আপনি খুলে যাচ্ছে। আমি দৌড়ে গেলাম পিছনের দিকে, গিয়ে দেখি গাড়ির ডালাটা উপরে আছে। খালা যে সিটে শুয়ে আছে সেই সিটে খালাকে নিয়ে নিচের থেকে নেমে আসছে, নিচের দিকে খালাকে নিয়ে নেমে আসতেছে। আমি দৌড়ে গিয়ে দৌড়লাম, অদৃশ্য কেউ যেন ঠেলে বের করে দিচ্ছে অ্যাম্বুলেন্সের সিটটা খালাকে গাড়ির ভিতর ঢুকানোর জন্য। খালার সিট ধরে প্রাণপণ ধাক্কা দিতে লাগলো ভিতরের দিকে, কিন্তু আমি একা পারছি না। ভিতর থেকে কে যেন খালাকে ঠেলে বের করে দিচ্ছে। বয়ে ড্রাইভারটাকে ডাক দিয়ে বললাম, ভাই একটু দৌড়েন, খালার সিট থেকে নিচে পড়ে যাচ্ছে। ড্রাইভার কুদাল রেখে সাথে সাথেই দৌড়ে এসে ধরলো। দুজন মিলে অনেক কষ্ট করে ঠেলাঠেলি করে খালাকে গাড়ির ভিতরে ঢুকালাম। গাড়ির পিছনের সারটা শক্ত করে লাগালাম। ঘেমে গেছি খুব বেশি আমরা দুজনই। চারিদিকে ঝিঝি পোকার ডাকে কান রাখা যাচ্ছে না। শেষ রাতে নিশি লাগছে মনে হয়। এই সময়টাকে ভূত পেতের আনাগোনা বেশি হয় নাকি মনে হচ্ছিল। তার মাঝে জঙ্গলে আছি এখনো। ড্রাইভার সাহেব পরিশ্রম করলে এখনো কাটেনি, কিন্তু হাঁপিয়ে বলতেছেন, আমি বেঁচে থাকতে আর কোনো দিন এই রাস্তা দিয়ে গাড়ি আসবো না। গাড়ি চালিয়ে তাড়াতাড়ি চাকার নিচে মাটি দাও। আমি যদি গাড়ি না উঠাইতে পারি, আমি গাড়ি রাখেই সেখান থেকে চলে যাব। এই কথা শুনে মনটা আরো দুর্বল হয়ে পড়ল। আমার শরীরটা মশা আর শক্তিটুকু মনে হচ্ছে না। তবুও কি করার আছে, গাড়িটা যেভাবেই হোক তুলতে হবে। তা না হলে এখন থেকে কেউ বাঁচাতে ফিরতে না হলে মরে যাবে আমার খালা। মাকে বললাম খালার পাশে বসার জন্য, কিন্তু মা এখন খালাকে দেখে ভয় পাচ্ছে, খালার পাশে বসতে চাচ্ছে না। কিছুক্ষণ ধরে খালা মায়ের দিকে ডেপ ডেপ করে তাকাচ্ছিল। ভয় পাওয়ারই কথা, কি যে করি। গাড়ির সামনের দরজাটা খুলে মাকে ড্রাইভার সিটে বসালাম। খালার পিছনের সিটে মরা লাশের মতন পড়ে আছে। আমি আর ড্রাইভার মিলে চাকার নিচে মাটি দিচ্ছি, মনে আল্লাহকে ডাকছি, এই বিপদ থেকে উদ্ধার করো মাবুদ। বিশ্বাস করেন কতটা অসহায় হলে আমরা এমন পরিস্থিতির শিকার হতে পারি। পাশের যুগ থেকে কে যেন আরেকটা আওয়াজ আসতেছে। মনে হচ্ছিল কেউ তীব্র গতিতে হেঁটে যাচ্ছে। আওয়াজটা শুনে দুজনে অনেক ভীত হয়ে পড়ি। ড্রাইভার কুদাল রেখে দাঁড়িয়ে পড়ে, আর ভাবলাম ড্রাইভারকে সাহস দিতে হবে, নতুবা ভয় পেলে উনি একাই চলে যেতে পারে। বয়ে শরীর কাঁপতাছে। ওনাকে সাহস দিয়ে বললাম, ভাই এসব কিছু না, মাটি দেন আমাকে। উনি আবারও কাজ করা শুরু করলেন। কিছুক্ষণ মাটি দেওয়ার পর ড্রাইভার বলে উঠল, আর বেশি কিছু লাগবে না, সামনের চাকাটা অল্প মাটি দিলেই হবে। মাটি কাটা প্রায় শেষ। এমন সময় মা হঠাৎ জোরে চিৎকার দিয়ে বলে উঠল, ওয়ন বলে। মায়ের চিৎকার শুনে আমি তোপ তোপ করে কেঁপে উঠি। মা লাফ দিয়ে উঠে বেরিয়ে আসে, এসে বিস্মিত সুরে বলতাছে, তোর খালা গাড়িতে নেই। আমি এগিয়ে গেলাম, দেখে খালা সত্যিই নেই, শুধু খালি সিটটা পড়ে আছে। গাড়ির পিছনে তাকিয়ে দেখি গাড়ির পিছনে ডালা ও মাইন্ড গড়তো নেই। এটা কি হলো? আমার মা কেমন জানি করতাছে, চারিদিক ঘুরতাছে। গাড়িতে ভয় করে দাঁড়ালাম, কলিজা শুকিয়ে আসতাছে। আল্লাহ আর কত বিপদের সম্মুখীন করবে। মা কান্নায় ভেসে পড়তাছে। নিজেকে নিয়ে সাহস দিলাম, মরলে মরবো, তবুও খালাকে রেখে যাব না। আমি বুঝতে পেরে গেছি কোনো খারাপ জিন আত্মা বর করেছে, খালাকে নিয়ে গেছে। ড্রাইভারকে বললাম, ভাই টর্চ আছে গাড়িতে? উনি কোনো কথা বললেন না, গাড়ি থেকে একটা টর্চ বের করে দিলেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস মনে মনে পড়তে লাগলাম। টর্চ নিয়ে গাড়ির পিছন দিকেই একটু সামনে এগোলাম। বয়ে পা দুটো পিছনে টানে শুধু, তবুও সামনে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ দূর এগানোর পর
পাতার মতন একটা আওয়াজ শুনলাম এবং আমার সামনে একটা মানুষের ছায়া ভেসে উঠল। ছায়াটার দিকে টর্চ ধরে দেখি একটা আমার খালার ছায়া। খালা মূর্তির মতন সোজা হেঁটে জঙ্গলের ভিতর যাচ্ছে। বই শরীরটা জাকি দিয়ে উঠে আমি নির্ভীক হয়ে গেলাম। কোথায় যাচ্ছেন খালা? সাহস করে মাকে ডাক দিলাম, মা, খালাকে দেখতে পাচ্ছি না, ড্রাইভার নিয়ে আসো তাড়াতাড়ি। ড্রাইভার মনটাও তার পোশাকের মতন সাদা। জীবনের ঝুঁকি নিয়ে উনিও দৌড়ে আসলেন। ড্রাইভার এদিকে আসার পর সাহস পেলাম একটু। আমি দৌড়ে খালার সামনে গিয়ে দাঁড়ালাম। খালা চোখ বড় বড় করে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, সরে যা অয়ন, সরে যা বলছি। আমি পা কাঁপছে আমার, তবুও সাহস করে বললাম, না, আমি তোমাকে রেখে যাব না। খালা রেগে বলতেছেন, আমাকে নিয়ে যেতে চাইলে তোকে মরতে হবে আমার সাথে, বাঁচতে চাইলে চলে যা। খালার এই অবস্থা দেখে মা কাঁপতে কাঁপতে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। ড্রাইভার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, উনিও বয়ে এগুলো পারছে না আর। আমি সাহস করে খালার হাতটা ধরলাম, খালাকে নিজের দিকে টেনে নিয়ে কান্না সুরে বললাম, খালা, দয়া করে আমাদের সাথে চলো। তুমি না গেলে মা মরে যাবে। সেটা না খালা, দেখ মা অজ্ঞান হয়ে পড়ে আছে। খালা আমার কোনো কথাই শুনছে না, সামনের দিকে যাইতেছে। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে পিছনে টানতাছে খালাকে। খালা আমাকে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে। খালার গায়ে প্রচুর শক্তি, আমি যেন একটা পুতুল ওনার কাছে। কিছুক্ষণ যাওয়ার পর আমার হাতটা ধীরে ধীরে পিচ্ছিল হয়ে যাচ্ছে। খালার হাত থেকে একটা হাত সরে যাচ্ছে। এইভাবে আরেকটুকু যাওয়ার পর খালার শরীরটা দুর্বল হয়ে পড়ে অনেকটা আমার দিকে হেলে পড়ে যাচ্ছে। আমি খালাকে ধরে আস্তে আস্তে মাটিতে শুয়ালাম। মুখ দিয়ে আবারও পূর্বের মতন ফেনা বের হয়ে যাচ্ছে। গায়ে হাত দিতে কি ওনার শরীরটা সাবানের মতন পিচ্ছিল, তৎক্ষণিক ঠান্ডা হয়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না। অশরীর বোর কি সরে নিয়ে যাচ্ছে খালাকে। মনে মনে ভাবছি, তখন আমার সামনে বিশাল আকৃতির একটা মানুষের ছায়া ভাসে। ছায়ার নিচে দুয়ার, অসহ্য সব। দুয়ার ভিতর থেকে ভয়ানক আওয়াজটা আসছে, বলে, ভাগ্য ভালো তোদের বেঁচে গেলি আজ। আমি বয়ে কাতর হয়ে গেছি, চোখ দুটো বন্ধ করে মাটিতে পড়ে রয়েছি। চোখ খুলেই তাকাতে সাহস পাচ্ছিলাম না। খানিক সময় বদলেই আল্লাহর নামের ধ্বনি শুনে চোখ খুললাম। ফরফরি ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। বুঝতে পারলাম আল্লাহ স্বয়ং উসিলা করে বাঁচিয়েছেন আমাদেরকে। ড্রাইভার ডেকে বলল, ভাই, তাড়াতাড়ি এদিকে আসো, খালাকে দৌড়ো। খালার শরীর অত্যন্ত পিচ্ছিল, দুজনে পালকি বানিয়ে নিয়ে যাচ্ছি। খালার শরীরটা এক পিচ্ছিল ধরে নিয়ে যাওয়ায় যাচ্ছিল না। কয়েকবার হাত পিচ্ছিল থেকে পড়ে যাই। অনেক কষ্টে গাড়িতে নিয়ে তুললাম। খালাকে রেখে গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে দৌড়ে আবারও মায়ের কাছে আসলাম। মায়ের মুখটা দেখে বুকটা কেটে যাচ্ছিল আমার কলিজার টুকরা মাকে বয়ে জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। এক নির্মম দৃশ্য কোনোদিন দেখব জীবনে কখনো কল্পনাও করিনি। মায়ের নাকের দুই পাশের চাপ দিয়ে দৌড়লাম। জ্ঞান ফেরানোর জন্য বেশ কিছুক্ষণ দৌড়ে ভয় করছিল যদি শ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু তাতে জ্ঞান ফিরল না মায়ের। আমি পাগলের মতন অস্থির হয়ে গেছি। তখন ড্রাইভার বলল, ভাই, তুমি সরে যাও, আমি দেখতেছি। উনি বোতল থেকে পানি নিয়ে মায়ের মুখে দূর থেকে ছুঁড়ে মারলেন। কয়েকজন পানি মারার পর মা বিড় করে একটু তাকাতেই অয়ন অয়ন বলে ডাকতে থাকে। মাকে জড়িয়ে ধরলাম আমি। মা, এই তো আমি, তোমার অয়ন আমি। মা অসহায়ের মতন আমার দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে ওজোরে পানি পড়তেছে। নিষ্ঠুর ক্ষুধা আর কঠিনের সময়ের সম্মুখীন করে দিল আমাদের। অয়ন, তাড়াতাড়ি চলো, গাড়িতে তোমার খালা একা, ড্রাইভার একা। ড্রাইভার ভাই বললেন, জি ভাই, চলেন। আপনার ঋণ আমার জীবনেও শোধ করতে পারবো না আমরা।
মা হাঁটতে পারছিল না। দৌড়াদৌড়ি করে মাকে তাড়াতাড়ি গাড়িতে তুললাম। এক বোতল ফ্রেশ পানি নিয়ে ড্রাইভার মাকে খাওয়ানোর জন্য। ওনার ব্যবহারে আমি মুগ্ধ। পানিটা খাওয়ানোর পর মা একটু স্বাভাবিক হয়। ভালো মানুষ এই পৃথিবীতে এখনো আছে, উনি তার প্রমাণ। মনে মনে ভাবছি, গাড়ি টান দিয়ে গর্ত থেকে একটা গাড়ি আনা সেই উঠে পড়ে ভোর হতে আসছে। ভোর বেলায় ডাকে এমন পাখির ডাক শোনা যাচ্ছে। মা মাথা নিচু করে ভাবছি, খালার সামনে বর করার সেই খারাপ আত্মা খালাকে কিভাবে মারতে চাইছে, জঙ্গলে নিয়ে যাচ্ছে কেন? খালা কি আগো রাতে ওদের বড় কোনো ক্ষতি করেছিল? মা বলেন, জানি না, আল্লাহর শেষ কোথায় কোথায় রেখেছেন। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। জঙ্গল থেকে বেরিয়ে হাওরের মাঝপথ দিয়ে একটা সরল রাস্তায় উঠছে গাড়ি। ড্রাইভারকে বললাম, আর কতটুকু সময় লাগবে ভাই? ড্রাইভার বললেন যে 15 মিনিটে পৌঁছে যাব। ইমার্জেন্সিতে ডক্টর পাওয়া যাবে না এখন, অল টাইম ডক্টর আছে, চিন্তার কিছু নেই, ড্রাইভার বললেন। ওনার কথা শুনে মনটা একটু সাহস পেলাম। খালার পা অনেক ঠান্ডা হয়ে গেছে, যেন মনে হচ্ছে রোগীর পা ঠান্ডা হওয়ার ভালো লক্ষণ নয়। গাড়ির সামনে কাঁচ দিয়ে তাকিয়ে দেখি নিশি ডাক মেডিকেল কলেজে হাসপাতালের লেখাটা। তার মানে চলে আসছি আমরা। কি ভয়ানক ভাবুন, চারপাশ বড় বড় গাছ, পুরাতন নির্দেশনের মতন গাছ লাগছে। 6 তলা ভবনের একটা রাউন্ডে পুরো মেডিকেল, একটা বট গাছ পুরো পুরো হাসপাতালের উপর ছাতার মতন ছড়িয়ে আছে। গাছটা অদ্ভুত লাগে দেখতে। এত বড় গাছ আমি জীবনে কখনোই দেখিনি। গাছটার উপরে আমি তাকিয়ে ভয় পেয়ে যাই। একটা শকুন বিশাল আকৃতির অ্যাম্বুলেন্সটার দিকে নজর করে বসে আছে। শকুন এমনিতেই ভয় পাই আমি। সাথে সাথে দৃষ্টি আমিয়ে নাকি গাছ থেকে ভিতর থেকে একটা ট্রলি আনে গিয়ে ট্রলিতে খালাকে তুলে মা আর আমি ঠেলে নিয়ে যাচ্ছি ইমার্জেন্সি হলে। ডক্টর খালাকে দেখে বলতেছেন, ও মাই গড, উনি তুলা দিয়ে খালার নাক মুছলেন, 2টো ইনজেকশন দিলেন, রোগী ভর্তি শিরে আর কিছু ওষুধ লিখে 5 তলার মহিলা ওয়ার্ডে নিয়ে যেতে বললেন। আমি একজন ওয়ার্ডে বসে সহযোগিতায় খালার 5 তলায় নিয়ে যাই। গিয়ে দেখি অনেক বড় ওয়ার্ড, কিন্তু তেমন কোনো রুগী নেই। 2-3টা বেড পর একটা রুগী। এমন 15 নম্বর বেডে খালাকে শুয়ালাম। একটা নার্স আসলো, প্রায় 6 ফিট উচ্চতার। আমি দেখে অবাক। উনি ভর্তি সিট দেখে আরেকজন নার্সকে তাড়াতাড়ি একটা নর্মাল স্লাইন আনতে বললেন। খালুনার মাধ্যমে খালাকে স্লাইন দেওয়া হলো। মা আর আমি পাশে বসে আছি। মা বলতেছে, তোর খালাকে এখনো ফোন দিয়ে সব বল। তোর খালু যদি সেখানে চলে আসে, পরে যদি সব কিছু হয়ে যায়, কি জবাব দিবি? মায়ের কথা শেষ করে কানে ফোন ধরলাম। আমি খালার স্বামীকে ফোন দিলাম। উনি ঢাকায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। ফোন পেয়েই উনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ফোনটা রেখে আমি নাচটার কথা ভাবছি। নাচটা যেমন লম্বা তেমন ফর্সা, চোখগুলো লালচে বড়, কত সুন্দর আর ভয়ানক। বেলা 10টা বাজে, কিন্তু আমার কাছে মনে রাত। দিনের আলোয় তেমন কোনো কিছু আসে না। খালার বেডে বসা আমি। হঠাৎ আমার দৃষ্টিতে দরজায় থাকা সাদা কাপড়ের আরেকটায় যায় আমার। মনে হচ্ছে সাদা পর্দাটার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, মহিলা হবে সম্ভবত, কিন্তু মুখটা আমার সামনের চুলগুলো ঢেকে রেখেছে। গায়ের পশমগুলো আমার দাঁড়িয়ে যায়। সাহস করে আমি দরজার দিকে এগিয়ে যাই। কাছাকাছি যাওয়ার পর মেইলি কণ্ঠে আগে থেকেই হিমি হাসিটা আসে। বয়ে আমার পাটা সামনের দিকে যেতে পারছি না। ভাবলাম নার্স আসলে নার্সকে নিয়ে দেখবে। একটু পর কেবিন থেকে নার্স বের হলো। আমি বললাম, স্টার, কেউ কি দরজার ওপাশ থেকে ফলো করছে, কিন্তু ভিতরে আসছে না, একটু দেখবেন প্লিজ।
নার্স একটু পর কেবিন থেকে বের হয়ে গেল। উনি বললেন যে কোথায়, চলেন তো দেখি। নার্স গিয়ে পর্দা উল্টা করে দেখলেন, কিন্তু সেখানে কিছুই পেলেন না। এইমাত্র তো কেউ একজন দাঁড়িয়েছিল, চুলগুলো মুখের সামনে হেলেছিল। এইসব আপনার মনের ভুল। আর এই হাসপাতালে অদ্ভুত কিছু ঘটে, তাতে কান দিবেন না, না হলে সমস্যা আপনাকে ডাকবে, নার্স বললেন। আমি বললাম ঠিক আছে, বলেই খালার কাছে চলে গেলাম আমি। খালা শান্তিতে ঘুমাচ্ছে, সেলাইনের ভিতরে আবার ইনজেকশন দিয়ে গেলেন নার্স। আমার পাশের বেডে আরেকজন মহিলা রোগী, বাম পাশের ভিতরের মহিলাটা তার রোগীকে দেখে ওয়াশরুমে গেছেন। ওনার পেন্টের সেলাইনটা চলছে। মহিলা ওয়াশরুমে ঢুকতেই ওই রোগীটার খিঁচুনি শুরু হয়ে গেল। স্লাইনের পাইপটা ছিঁড়ে দূরে পড়ে যায়। আমি বয়ে রোগীর কাছে না গিয়ে নার্সকে কেবিন থেকে ডেকে আনলাম। নার্স এসে দেখে পেশেন্টের জিহ্বা বের হয়ে রক্তক্ষরণ হচ্ছে। উনি হাঁড়ি আপ এবং ডক্টরকে ডেকে আনলেন। ডক্টর এসে রোগীকে দেখে মৃত ঘোষণা করলেন। আমি পাশে দাঁড়িয়ে বোবা হয়ে গেছি, এটা কোথায় আসলাম? এই জন্য দেখি মৃত্যুর কারখানা। রোগীর মাথায় কাছে জানালার পর্দা নড়তেছে বিনা বাতাসে। এত লম্বা হাত বেরিয়ে গেছে পর্দার ফাঁক দিয়ে। দরজাকে বললাম স্যার, ডাক্তারকে বললাম স্যার এই হাতটা কার? দেখার সাথে সাথেই শরীরের পশমগুলো দাঁড়িয়ে উঠলো আমার। ডাক্তার বলল কিসের হাত? আমি বললাম মনে মনে ভাবছি জঙ্গলের চেয়ে ভয়ানক এই মেডিকেল। আমি পাগল হয়ে যাবো, এখন থাকবো। খালার কাছে গিয়ে বসছি, একটু চুল সরি নাই সারাদিন। পেটে অনেক খিদা লেগেছে। হাসপাতাল থেকে 2টা ডিম আর এক হালে কলা নিয়ে গেছে মা, আমি তাই খেলাম। খাওয়ার পর মা একটু ঘুমাচ্ছে, আমি পাশে বসে মাথা হাতিয়ে দিচ্ছি মায়ের। সন্ধ্যা গনিয়ে আসছে। হাসপাতালে ক্রমেই অন্ধকার হয়ে আসছিল। আমি বহে পাহাড় এসে আমার ভিতর ঢুকলাম। দরজার জানালার পর্দাগুলো আমার ভয়ানক লাগছে। আমি হাঁটুগুলো আস্তবিত হয়ে হাঁটুর বাজে টুকিয়ে মায়ের পাশে বসে আছি। তখন লম্বা কণ্ঠে একটা আওয়াজ আসলো, ওয়ন। কে ডাক দিল আমাকে? আমি বয়ে মাথা তুলেই সাহস পাচ্ছি না। আবারও ভয়ানক সুরে বলল, বাবা ওয়ন, এদিকে দেখে আয়। আমি বয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু কয়েকবার ডাক আসার পর বললাম যে সেই নার্সটা ডাকতাছে, এবং কে দেখি মা বসে বসে খালার পাশে কাঁদতাছেন। কিন্তু এটা দেখার পর আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার কি হয়েছে? ডাক্তার বললেন তোমার খালা মারা গেছেন। এটা শোনার পর আমি অনেক ভয় পেয়ে যাই এবং অনেক কান্না করতে থাকি। যখন কান্না করছি তখন যেন পুরো শরীর আমার কান্নায়, পুরো হাসপাতাল কাঁদছে। আমি তাড়াতাড়ি খালুকে কল দিয়ে খালু তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন এবং আমার খালার লাশটা গ্রামের বাড়িতে, ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তার পরের দিনই জোহরের পর খালার জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু বয়ে কোনো কাটেনি, বয় যেন রয়েই গিয়েছে। এটা দ্বিতীয় পার্ট চাই, এটার দ্বিতীয় পার্ট একটি রয়েছে। যদি আপনারা এই অশুভর আত্মার দ্বিতীয় পার্ট চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন। যদি 100টা কমেন্ট হয় তাহলে আমি দ্বিতীয় পার্টটা নিয়ে আসব। এটা অনেক আরেকটা কিছু রয়েছে সেখানে, এবং সেই খালু জানকেও সেভাবে মেরেছে এবং আমার মাকেও সেই একই রকমভাবে মেরেছে। যদি আপনারা দ্বিতীয় পার্ট চান আমি সরাসরি দ্বিতীয় পার্ট নিয়ে আসব। এই ছিল আজকের এপিসোডটি। আজকের এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি এপিসোডে।